আমাদের উচিত না, কিন্তু আমরা তো করতেছি। কেন করতেছি আমরা? ওই যে পরিবার, ওই যে আমার পরিবার আমাকে বলছে আমাদের ইজ্জত খেও না। আমার পরিবার আমাকে বলছে আমাদের কিন্তু সম্মান আছে, আমরা যতদিন বেঁচে থাকবো আমাদের সম্মানটা রক্ষা করেছিল। আমরাও তাদের সাথে সামাজিকতা দেখাইতেছি। এতে কি করতেছি? আমরা যার যার পরিবারের ক্ষতি তো করতেছি, সাথে আর অনেক মানুষের একসাথে ক্ষতি করতেছি। এখন আমার কোশ্চেন হলো লাস্ট যেটা, মানে এটা নিয়ে সমাজের যে ব্যবস্থা আছে এটা নিয়ে এতদিন আওয়াজ ওঠে নাই। আমরা যে জেনারেশন দেখছি, আমাদের বাপ মারা আরও খারাপ জেনারেশন ছিল, তাদের শাশুড়িরা তাদের উপর অত্যাচার করতো, শ্বশুররা তাদের উপর অত্যাচার করতো, মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে, মেয়েরা সাধারণত অবহেলিত, মেয়েদের ক্ষেত্রে অত্যাচার করতো। ওখান থেকে ট্রেডিং চেঞ্জ হয়ে কিছুটা উন্নতি হয়েছে সমাজের, কেউ কতটুকু উন্নতি হয়েছে। এখন তারা আসলে একক পরিবার বা যৌথভাবে থাকলেও ওখান থেকে হয়তো এখন দুই পক্ষ জবাব দেওয়া শুরু করছে, মেয়েরাও জবাব দেওয়া শুরু করছে, ছেলে কর্তৃপক্ষেরও বা শ্বশুর শাশুড়ি যাই হোক, তারা সবাই কথা বলার সুযোগ শুরু করছে। এই শুরু করার কারণে একে অপরের প্রতি আমাদের রেসপেক্ট দিনে দিনে ডে বাই ডে হারাই যাচ্ছে। দিনে দিনে এক সময় আমাদের কিন্তু রেসপেক্ট কমে যাবে মানুষের প্রতি। এই যে রেসপেক্ট কথাটা, ঠিক আছে, আমরা নর্মালি যেভাবে ব্যবহার করি, যদি আসলে যেমন ধর্মের রেসপেক্ট করতে হয়, এই সমাজের রেসপেক্ট করতে, এই রেসপেক্ট জিনিসটা বলাটা আসলে ঠিক না। এখানে বলা হচ্ছে আসলে ভয়। হ্যাঁ, ভয় 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 ভয়। রেসপেক্ট শব্দটা আসলে আমরা ভয় শব্দটার ওইটা একটা সিনোনিমস ইউজ করি। হ্যাঁ, সিনোনিম হিসেবে ইউজ করতেছি, তাই না? হ্যাঁ, সিনোনিমস হিসেবে। যেমন একজন যে বাপ মারে রেসপেক্ট করে না, ঠিক আছে, এটা কিন্তু আমরা বুঝাইতে চাই আসলে বাপ মারে আসলে ভয় পাইতেছে না। কিন্তু ভয় আর রেসপেক্ট জিনিসটা কি এক না? এক না। রেসপেক্ট এবং ভয় জিনিসটা একটা, কিন্তু ওই যে আমাদের সমাজে আমরা যারা আমাদের দেশে বা আমাদের সমাজের জন্য রেসপেক্ট এবং ভয় সিমিলার থিং। এটাই আমি দেখতেছি যে, কারণ আমরা সুন্দর শোনাই। হ্যাঁ, কারণ আমি দেখছি যে আমার লাইফে অনেক টিচার দেখছি আমি, যারা মায়ের ধর করে নাই, কিছুই করে নাই, তাদেরকে আমি অসম্ভব রেসপেক্ট করছি, তাদের প্রতি একটা যে না এরা বড় কিছু একটা, এই ধরনের একটা মনোভাব আসছে, তাদেরকে আমরা ভয় পাই নাই। কিন্তু আমরা যখনই খেয়াল করে দেখছি যে যখনই বাপ মারে রেসপেক্ট করে না, মুখে মুখে কথা, ঠিক আছে, তখনই আমি খেয়াল করে দেখছি যে না, এই জিনিসটা আসলে ভয় পায় না, ভয়ের একটা প্রতিশব্দ হিসেবে আমরা রেসপেক্টারে ব্যবহার করি। সামাজিক আইনের প্রতি কোনো রেসপেক্ট নাই। এটা মানে হচ্ছে যে আমি সমাজ কি বললো না বললো এটার কোনো ভয় পাইতেছি না। আমরা একবার চিন্তা করে দেখতেছি না যে অ্যাকচুয়ালি এই নিয়মটা না মানলে আসলে আমাদের কি ক্ষতি। না মানলে আসলে ক্ষতি বলতে কি, না মানে আসলে ক্ষতি নাই খুব একটা। তখন আমি আমার দায়িত্ব নিয়ে শিখবো, আরেকজন মানুষ আরেকজনের উপরে নির্ভরতা কমবে, মেন্টালিটি আমার যা প্রত্যেক সবারই মেন্টালিটি খুব ভালো থাকবে। কারণ বাবা মা যখন চিন্তা করে যে আমাকে বাচ্চা কাচ্চা রেসপেক্ট করতেছে না, বা সমাজের মুরব্বীরা যখন চিন্তা করে যে আমাকে জুনিয়ররা রেসপেক্ট করতেছে না, তখন তারা আশা করে, অনেক আশা করে। যখন যে আশাটা করে, তখন যদি ওই আশাটাই ওই সময় পর্যন্ত না পায়, তখন তারা হতাশ হওয়ার কারণে তাদের কাছে তাদের কিন্তু অতৃপ্তি থেকে যায়। যদি এই বিষয়গুলো না থাকতো তাহলে কিন্তু অতৃপ্তি থাকতো না। তাহলে কিন্তু তারা যারা নাকি মুরব্বী বা যারা গার্জিয়ান, তারা কিন্তু তৃপ্তির সাথে থাকতে পারতো। গার্জিয়ান যদি মনে না করে যে আমার বাচ্চা কাচ্চা আমাকে মানতেই হবে, এই জিনিসটা যখন যদি বাচ্চা কাচ্চা না মানে, তখন তারা কষ্ট পায়। আমি যদি নাই মানি, আমি যদি চিন্তাই করি যে না আমাকে কোনো মানা দরকার নাই, কোনো কিছু দরকার না, অতৃপ্তির কষ্টটা পাক তারা, সেটা সমস্যা না। আমি একটা জিনিস চাইছিলাম, আমি পাই নাই, কষ্ট আমার থাকবে। আমি যদি ধরে নেই সেটা আমার অধিকার, এইটা প্রবলেম, তখন হচ্ছে এটা একটা প্রবলেম। তখন বেশি কষ্ট। এই জন্যই তো কষ্টটা তো তখন বেশি লাগে, আরো তখন কষ্টটা বেশি লাগে না। আমি আশা করছিলাম যে আমার বাচ্চা কাচ্চা, হ্যাঁ এতটুকু তুমি আশা করতেই পারো, আমার বাচ্চা আশা করাটা তো এখানে অপরাধ না। কিন্তু আমি যদি ধরেই নেই যে সব বাচ্চা কাচ্চা একই কাজ করবে, বিষয়টা কিন্তু ঠিক, তাই না? বিষয়টা কিন্তু তুমি এটা অধিকারের মতো হয়ে গেল, যেটা আমার অধিকার, এটা তো আসলে কেউ মেনে নেবে না। তারপরে অমুকে বাচ্চা পারছে, তুই কেন পারিস নাই, ঠিক আছে,
তা আমি কি তার বাচ্চা কাচ্চা? না, তুমি দেখো না এই যে রিসেন্টলিও তো যে একটা ছেলে একটা মেয়ে ও ফাঁসিতে আত্মহত্যা করছে। কি কারণে আত্মহত্যা করছে? মার্ক তারা কম পাইছে। অমুকের ছেলে প্লাস পাইছে, অমুকের মেয়ে প্লাস পাইছে, তুই পাস নাই। এই যে আমি আমার বান্ধবীকে কিভাবে বলবো, আমি তো নানার গিয়ে কিভাবে বলবো, তোর মামা মামির কাছে কিভাবে বলবো? আরে শালা, তুমি সারাটা বছর তুমি থাকো একসাথে একা, তুমি থাকো বাপ মা বাচ্চা কাচ্চা এগুলো তুমি থাকো। যখন তোমার পরীক্ষার সময় আসে, যখন তোমার বিয়ের সময় আসে, যখন তোমার লাইফ নিয়ে চিন্তা করার সময় আসে, যখন তোমার বিদেশ সময় আসে, যখন তুমি অন্য জায়গায় যাওয়ার চিন্তা ভাবনা করতো, যখন তুমি কিছু করার একটা চিন্তা ভাবনা করতো, তোমার আশেপাশে সব লোকজন লাগে, তোমার আত্মীয় স্বজন সব লাগে কেন? সেটাই। অথচ ছোটবেলা থেকে যদি আমরা উদাহরণ চাই না আসতাম বাপ মারে, যে হ্যাঁ অমুকের মানে বাপ মা তো অমুক পোলা পান্ডে অমুকটা দিছে অমুক, তখন কি তারা সেটা মানতো? বেদবি হইতো। এই কথা যদি বলি যে অমুকটা দিত অমুকটা দিত তমুকটা দিত ওইটা দিছে কেন দেয় নাই, আমরা কেন নেইনি, এই কথা বলি আমরা বেয়াদব। হ্যাঁ মানে এটা তো একটা মানে সমাজে বেয়াদব হিসেবে ওই জানি অবাধ্য সন্তান হিসেবে পরিচিত হবে বাবা মার কাছে। হ্যাঁ তো সিম্পল লজিক না। ওইটাই আমার প্রশ্ন, যে তুমি চিন্তা করো বাপ মা যদি বলতে পারে যে অমুকের ছেলে মেলে পারলো তুই পারলি না, তাদের কাছে কেমনে মুখ দেখাবো, তাহলে আমরা কি কথাটা বলতে পারি না যে অমুকের বাপ মা অমুকের একটা মোটর সাইকেল কিনে দিল, আমায় তুমি দিলা না, ঠিক আছে আমি এখন কেমনে বাইরে মুখ দেখাবো? কেস তো সিমিলার। কিন্তু এই কথাটা আমরা বলতে যাই সমাজে, তখন বলবো দেখছো দেখছো ছেলেরা একটা বড় বেয়াদব, বাপ মাকে সম্মান করে না। হ্যাঁ মানে আসলে বিষয়টা বাপ মাকে সম্মান করে না, বাপ মাকে এটা হলো একটা হচ্ছে ফিলিংস এর ব্যাপার। আমার ফিলিংস আমার কাছে, তাই না, যে আমার ভিতরে ফিলিংস দিয়ে আমি আমার গার্জিয়ান, আমি আমার বাবা মা, আমি আমার সন্তান, আমি আমার ওয়াইফ, তাদেরকে কিভাবে আসলে ম্যানেজ করতেছি, তাই না? হ্যাঁ। আমার কোন পার্টনারদের তাদেরকে কতটুকু ম্যানেজ করতেছি, তাই না? কিন্তু যখন তুমি আমাকে বলবা যে তোমার এতটুকু লাগবে, তোমার অমুকের অতটুকু লাগবে, ভাই আমার তো ফিলিংসটা এতটুকু, ভাই আমি কিভাবে তোমার এইভাবে দিব আমি? ওইটাই। আমি এই জিনিসগুলো দেখে আমি খুব কষ্ট পাইছি। যেমন সেদিন একজন আমার বলতেছে যে তার মা তার জন্য একটা পাত্র দেখে নিয়ে আসছে, তার পছন্দ হয় নাই, সে বিয়ে শাদী এখানে করবে না। তার মা তারে বলতেছে যে, সে তার মারে জিজ্ঞেস করছে যে আচ্ছা এই যে বিয়ে তোমরা যে পাত্র দেখা শুরু করছো, তোমরা কি আমার কাছে করে জিজ্ঞেস করছো যে পাত্র তো দেখা শুরু করতেছি, তুই কি এখন বিয়ে শাদী করার জন্য রেডি কিনা? তারা বলতেছে এইটা জিজ্ঞেস করার কি আছে, এত ভালো পাত্র। আমি মানে অমুকের মা আমারে চ্যালেঞ্জ দিছিল, সেই জন্য তো ওই যে তোর মামার কাছে আমি কান্নাকাটি করছি, সে তখন দেখে শুনে এরকম একটা ভালো পাত্র নিয়ে আসছে। আমি তার কথা মনোযোগ দিয়ে শুনছি এবং তারা বলছি যে খুবই ভালো কথা, খুবই ভালো কথা। যে জিনিসটা তোমার দরকার নাই সেই জিনিসটা ভালো হলেও তো আসলে তোমার কিছু আসা যায় না। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, শেষ পর্যন্ত আমাদের এই সমাজটাকে না, আমরা যদি এক কথায় বলতে পারি না, দ্যাটস দ্য কাইন্ড অফ জোকার। বুঝছো, এক ধরনের জোকার। এই জোকার কেন, সেই জন্য জোকার, জোকার যদি না হবে, আমরা আমাদের মনের ভিতরে যেমন চাই, মনে করো এখন আমার মন চাইতেছে, কেউ নাই, কোনো লোক দেখতেছে না, আমার একটু কাপড় চোপড় খুলে নাচতে, আমি নাচলাম, কেউ দেখলো টুকলো না, দর্শক নাই, কোনো সমস্যা নাই, তাই না? যদি এটা দেখা দর্শক থাকতো তখন আমি পারতাম না, তখন আমি পারতাম কাজটা করতে। আচ্ছা, আমাদের সমাজ তো ঠিক একই রকম, এখানে অনেক দর্শক আছে ভাই। এই দর্শকের জন্য হচ্ছে তোমার যা মন চাই তুমি করতে পারবে না। হ্যাঁ, তাহলে আমার প্রশ্নটা হচ্ছে সেটা যদি হয় তাহলে কি তোমার তোমার কি মানে মত অনুযায়ী এটা একটা খেলা, পুরো জিনিসটাই খেলা, দর্শকরা দেখতেছে। ওই যে আমি সেদিন তোমার বলছিলাম যে জীবনটা হচ্ছে সিনেমার মতো, যে মানে তুমি সিনেমা বানাইতেছো, ঠিক আছে, দর্শকরা দেখতেছে, তারা মতামত দিতেছে এটা কি ভালো সিনেমা নাকি খারাপ সিনেমা। এই ঘটনা তো এইটাই। হ্যাঁ, এখন আমার প্রশ্নটা হচ্ছে কি, এই যে এই বাপ মা, এই মাটার মানসিকতা আমি চিন্তা করতেছি যে তার ছেলে মেয়ে লাইফ নিয়ে কি আসলে কারোর সাথে এরকম চ্যালেঞ্জ করা করি কি তার করাটা উচিত হয়েছে? এটা তো তার লাইফ না। না, চ্যালেঞ্জ করে, এটা আমাদের দেশে গার্জিয়ানরা করে। হ্যাঁ, আমার কিন্তু এটা তো তার লাইফ, অনেক গার্জিয়ান আছে। আমি আরেকজনের লাইফ নিয়ে কেন মানে অন্য কারোর সাথে আমি চ্যালেঞ্জে যাব? হ্যাঁ বলে, আমি কিভাবে, বাপ মা কিভাবে জীবনযাপন করবে, ঠিক আছে, সেটা কি আমরা ছেলে মেয়েরা ডিকটেট করছি কখনো? আমরা কি তাদেরকে বলছি যে তোমরা এভাবে জীবনযাপন করবা, এভাবে জীবনযাপন করবা? তা তো আমরা বলি নাই। এই কথা বললে তো তুমি ভালো না, ভালো ছিল না।
এটা তো বলো তো তুমি ভালো সন্তান না। তাইলে তারা যেভাবে তাদের বাপ মায়ের কাছ থেকে বিভিন্ন ধরনের মানে একনায়কতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে আসছে, ঠিক আছে, তারাও চাইতেছে তাহলে যে এই ধারাটা বজায় থাকুক। কিন্তু এই ধারা থেকে তো বের হয়ে আসতে হবে, আমাদের কিন্তু বের হয়ে আসা দরকার, কারো না কারো তো মানে বেরোতে হবে। বেরোতে হবে, তাই না? এই জন্য আসলে সমাজের মানুষের আসলে প্রত্যেকটা এখন যারা নাকি মানে প্রজন্ম যারা আছে তার বাপ মাকে যে আমরা এটা বলতেছি না যে রেসপেক্ট করা যাবে না, ফ্যামিলিকে সমাজকে রেসপেক্ট করা যাবে, রিয়েল রেসপেক্ট যেটা ভয় না রিয়েল রেসপেক্ট করতে আর হবে। রিয়েল রেসপেক্টের ব্যাপারটা হচ্ছে কি রেসপেক্ট সমাজ যদি এই কাজটা অর্জন করে নিতে হয়। নিতে হবে, সমাজ যদি এই কাজটা করতো, একজনের বাচ্চা হচ্ছে না, আমার বাচ্চাই তাদের বাচ্চা, আমরাই আছি আশেপাশে, আমরা কোনো ধরনের কথাবার্তা শোনাবো না, হ্যাঁ, এই ধরনের চিন্তা ভাবনা যদি আমরা করতাম, হ্যাঁ, আমরা যদি সহানুভূতি হইতাম, হ্যাঁ, সহনশীল হইতাম। আমরা যখন সমাজে বই পুস্তকে যখন সমাজের বিভিন্ন মানে ব্যাখ্যা বিশ্লেষণ পড়ি, সংজ্ঞা টঙ্কা পড়ি, তখন কিন্তু সমাজের এরকম একটা ইমেজ আমরা জানি যে হ্যাঁ সবাই মানে একজন আরেকজনের উপকার করে, একজন আরেকজনকে এটা কিন্তু বাস্তবে কিন্তু এই ধরনের ঘটনা কখনোই কিছু ঘটে না। কারো খারাপ দেখলে আমরা বিশাল সমালোচনা করি, কারো ভালো দেখলেও ঠিক আছে আমরা বলি হ্যাঁ কয়দিন টিকবে রে, তো ওইরকম মাঝে মাঝেই হয়। তুমি দেখো না মজা, সারা জীবন ফকিরা ফ্যামিলি থেকে আসছে, ঠিক আছে, কয়েকদিন হলো এরকম অবস্থায়। তুমি আরো সবচেয়ে মজার ব্যাপার দেখো না, এই যে দেখো না যে তোমার মনে করো তোমার কাছে যদি আজকে টাকা থাকে, তোমার আজকে মনে করো টাকা আছে, তোমার কাছে যদি আজকে টাকা আছে কিন্তু তোমার কাছে যদি টাকা নাও থাকে, তুমি যে কাছে কারোর কাছে হালত চাও, তোমাকে টাকাটা দিবে, কারণ জানে তোমার কাছে টাকা আছে, তোমার পয়সা পাতি আছে, অতএব তুমি চাইলে দিবে। ধরো আমার কাছে টাকা নাই, জানে যে ওর কাছে টাকা নেই ফকির, আমি যদি ওর কাছে যদি 500 টাকা হালত চাও আমাকে দিবে না, তোমার যদি 50,000 টাকা হালত চাও তোমাকে দিয়ে দিবে। হ্যাঁ, বা এই সমাজটা এমনই চিন্তা করে যে ও ওরা তো 50,000 দিয়ে দিলে ফেরত দিতে হবে না, ও কবে ফেরত দেয় না দেয়, ঠিক ঠিকানা দেয় কি দেয় না। হ্যাঁ, দেখো না ব্যাংকগুলো একই কাজ করে, তো সিস্টেমটা দেখ কি। এই জিনিসটার আমি একটা ধরো ম্যাটেরিয়ালিস্টিক একটা ধরো একদম ঠান্ডা যুক্তি দিয়ে এটা তারা চিন্তা করছে ধরো, ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে কি আমরা সমাজ যখন ভাবি তখন কিন্তু আমরা ভাবি যে না এটার ভিতরে অনেক ফিলিংস কাজ করে, এটার ভিতরে অনেক মানে এখানে আবেগের ব্যাপার আছে, এখানে সহযোগিতার একটা ব্যাপার আছে। সমাজ আমি এই যে কত লোকজন না খায় না খায় বসবাস করতেছে, ঠিক আছে, সামাজিক ভাবে একত্রিত ভাবে তাদের মানে সেই অভাব দূর করার কোনো প্রচেষ্টা তুমি কোথাও কোথাও দেখছো? এই কাজটা যদি করতো, সমাজ ব্যবস্থা যে বই পুস্তকে যে সমাজতন্ত্রের কথা বলা হয়, সেই সমাজতন্ত্র ব্যবস্থা যদি করতো, হ্যাঁ, এই সমাজতন্ত্র যদি সে কেউ মাইনে নিত, তাহলে কিন্তু এই প্রবলেমটা থাকতো না। তাহলে আমি সেটাই বলতেছি যে অ্যাকচুয়ালি যে বইয়ের ভাষায় যে সমাজটাকে বলা হয়, সেই ভাষাটা যদি তাহলে কিন্তু এই প্রবলেমগুলো সলভ হয়। আমরা সবসময় সমাজের কেন দরকার সেটা করার জন্য আমরা বইয়ের কাছে যাই, বই পুস্তকে যা লেখা থাকে সেগুলোই দেখবো, তুমি যে কারো কাছে উপকার সামাজিক ভাবে এইটা সমাজ আলাদা আলাদা হয়ে গেলে কেমনি মানুষ জীবনযাপন করতো, এগুলা তুমি চিন্তা করো, ভিক্ষুকের কিন্তু অভাব নাই, এগুলো কিন্তু আমরা ইন্ডিভিজুয়াল কোন এক বাসায় গেছে সেই বাসা থেকে একটু সাহায্য তাদেরকে করছে, সামাজিক ভাবে তারা কি সহযোগিতাটা পাইতেছে? সহযোগিতা পাইলে কি তারা ভিক্ষা মানুষের কাছে সামাজিক ভাবে আমরা আসলে পাইটা কি, আসলে সামাজিক ভাবে আমরা কি পাই? মসজিদে গেলাম, তোমার আব্বারে মানুষ যেটা সালাম দিল, ঠিক আছে, এটা তো কোনো কিছু পাওয়া না, কিন্তু তারা মনে করতেছে এটা অনেক বড় একটা পাওয়া। যাই হোক, আমার মনে হয় যে সমাজের যে ব্যবস্থাপনাটা, সমাজ আসলে কি চায়, যারা নাকি একটু মাথায় চিন্তা ভাবনা করবে বা চিন্তা ভাবনা করে দেখবে, চিন্তা করবে যে আসলে আমরা কি পাই, আসলে আমরা কি চাই, আসলে আমি কি চাই, কি চাই, কোনো মানুষের প্রাধান্য আছে নাকি, মানুষের নিজস্ব চিন্তা ভাবনা কোনো প্রাধান্য আছে কিনা, সেই প্রাধান্যটা যখন মানুষ ধরে রাখতে পারবে, সেখানে আসলে মানুষ যখন ওইখান থেকে বের হয়ে আসতে যে হ্যাঁ আমি আমার অধিকার জানি, আমার অধিকার কতটুকু, আমি কতটুকু স্থাপন করতে পারবো, কতটুকু সমাজের সাথে আমি মিলমিশ করে রাখতে পারবো, কতটুকু আমি দিতে পারবো, সেই ব্যবস্থাপনা যখন আমাদের মধ্যে সবার মানুষের ভিতরে এই সচেতন বোধটা যখন জায়গায় উঠবে, তখনই আমরা মনে করি যে এই দেশের বা এই সব জায়গায় সমাজ যে ব্যবস্থাপনা পৃথিবীতে এটা বাস্তবায়ন হবে এবং মানুষজন সুখে শান্তিতে বসবাস করবে। এবং তখন মানুষ অনেকে আছে ধর্মের দোহাই দিয়ে, বিভিন্ন ধর্মের দোহাই দিয়া যে মানুষ যে অপকর্মগুলা করে সেই অপকর্মগুলো থেকে দূরে আসবে, মানুষ যার যার ধর্ম সে পালন করবে, এখানে তো কারো কোনো বাধা নাই।
কিন্তু ধর্ম সমাজ যখন একত্রে মিলা যাবে তখন কিন্তু ভয়াবহ একটা হ্যাঁ, পৃথিবীকে আমরা কিন্তু উপহার আমরা বা ধর্ম পাচ্ছি। আমরা ধর্মও মানতেছি না, আমরা আসলে এই যে বাংলাদেশের কথা তুমি যদি চিন্তা করো, আমাদের আশেপাশের চিন্তা করো তুমি, সেখানে যে ধর্ম মানতেছি না, আমরা আসলে নিজেরা কিছু সামাজিক মানুষের- আইন কানুন তৈরি করে নিছি। দেখাচ্ছি মানুষকে, হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ পড়তেছি মনে হচ্ছে দেখাচ্ছি, হ্যাঁ মণ্ডপে যাচ্ছে মনে হচ্ছে দেখাচ্ছি। দেখাচ্ছে। বাবা রে, কত বড় আমরা সৃষ্টিকর্তা ভক্ত। আসলে কি তাই আমরা সৃষ্টিকর্তা ভক্ত? অ্যাকচুয়ালি তো আমরা সৃষ্টিকর্তা ভক্ত না, আমরা মানুষকে দেখাচ্ছি। অ্যাকচুয়াল যদি আমরা সৃষ্টিকর্তার ভক্ত হইতাম তাহলে আমরা প্রত্যেকটা জিনিসই ধর্মে যে জিনিসগুলো বলে আসছে সামাজিক উন্নয়নের জন্য, সেই জিনিসগুলো যদি আমরা মানতাম, সেক্ষেত্রে কিন্তু খুব বড় প্রবলেম এই সমাজের জন্য হতো না, ও মানুষের জন্য হতো না। কিন্তু ওইটাও তো আমরা মানি না। সমাজের উপরের শ্রেণী যারা আছে তারা সৃষ্টিকর্তারে ধন্যবাদ দেয়, কারণ তাদেরকে সৃষ্টিকর্তা উপরের শ্রেণীতে রাখছে। আর যারা নিচের শ্রেণীতে আছে তারা সৃষ্টিকর্তার কাছে যায়, কারণ তাদের আসলে যাওয়ার আর কোনো জায়গা নেই। জায়গা নেই। এখানে তুমি যে বলতেছিলে না যে ধর্মের আসলে খুব বড় সড়ো একটা গুরুত্ব আছে, এখানে আসলে সেই গুরুত্বটা আর কি, ধর্ম হচ্ছে তাদের জন্য যাদের আসলে আর কোথাও যাওয়ার জায়গা নেই। সমাজ যাদেরকে পর্যাপ্ত গুরুত্ব দেয় না, অ্যাকসেপ্ট করে না। হ্যাঁ, তাদের জন্যই আসলে ধর্মটা, তাদেরকেই ক্ষমতাশালীরা ধর্ম জিনিসটা দিছে। আসলে আমরা সমাজ থেকে তোমাদের কিছু দিতেছি না, পরকালে তোমাদের সৃষ্টিকর্তা কিছু দিবে। দিবে।